এবং প্রণাম জানাই, আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই পরম পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের শ্রীচরণে। শ্রদ্ধা নমস্কার জানাই এখানকার অধ্যক্ষ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজকে এবং অন্যান্য সন্ন্যাসী এবং ব্রহ্মচারী বৃন্দকে। অনেক অনেক শ্রদ্ধা নমস্কার জানাই আপনাদের সকলকে, যারা এখানে উপস্থিত আছেন এবং যারা এই অনলাইনে এই স্মারক বক্তৃতাটি শুনছেন। আপনারা শুনলেন স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজের কাছে, কারণ মহারাজও তার কাছেই জয়েন করেছিলেন। স্বাভাবিকভাবেই মহারাজও জানেন, আর মহারাজ হচ্ছে যে ঠাকুর সেবায় থাকতেন, স্বাভাবিকভাবেই ঠাকুর সেবার সঙ্গে সংযুক্ত যে কথাগুলি আপনারা শুনলেন একদমই ঠিক। তো সে যা মহারাজের সম্বন্ধে বলতে গেলে সেই পুরোনো দিনের কথা মনে করলে যেমন আনন্দ হয়, তেমনি কষ্টও হয় যে তিনি হয়তো যেরকম ভাবে গড়তে চেয়েছিলেন আমাদের, হয়তো সেভাবে গড়ে উঠতে পারিনি বলে। মহারাজের সঙ্গে প্রথম দেখা হয় আমি মহারাজকে প্রথম দেখি 1976 খ্রিস্টাব্দে, মাস তারিখ আমার মনে নেই। তিনি তখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। আপনারা যারা বেলুড় মঠে গেছেন, মন্দিরের সামনেই যে সুবোধানন্দজি মেমোরিয়াল বিল্ডিংটি আছে, ওই বিল্ডিংটির একেবারে নিচতলার পূর্ব দিকের ঘরে তিনি বসতেন। তার অফিসটি ছিল ওইটি। আমি মঠে এসেছিলাম সাধু হব বলে, এসে জানলাম যে এখানে ওই বিভাগটি, মানে যেখানে নতুন সাধুরা জয়েন করে, সেই বিভাগটি স্বামী আত্মস্থানন্দজি দেখভাল করেন। অতএব স্বামী আত্মস্থানন্দজিকেই বলতে হবে, তিনি নিলে ঠিক আছে, না হলে তিনি যেমন বলবেন সেরকমই হবে। তো সেই হিসাবেই আমি আত্মস্থানন্দজির সঙ্গে মিট করব এরকম ভাবে ওয়েট করছি। তিনি ওই পশ্চিম দিকে, যে বললাম একদম নিচতলায় পশ্চিম দিকের ঘরটিতে থাকতেন। যারা এখন বেলুড় মঠে গেছেন তখন ভাবলে অবাক হয় যে ওই সময় ওই একই ঘরে দুজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির অফিস ছিল। স্বামী আত্মস্থানন্দজি বসতেন উত্তর দিকটায় ঘরটির, এবং স্বামী গীতানন্দজি মহারাজ বসতেন তার দক্ষিণ দিকে। আর ঘরটিতে কোনো অ্যাটাচ বাথ ছিল না। মহারাজদের টয়লেটে যেতে হলে বাইরে বেরিয়ে ভেতরের দিকে আর একটি বিল্ডিং এর পাশ সঙ্গে অ্যাটাচড হচ্ছে কিছু বাথরুম ছিল, সেখানে যেতে হতো। মানে তখনকার দিনে এইরকমই অসুবিধায় তারা কাজ করেছেন। তো সে যাই হোক, আমি তো মহারাজকে প্রণাম করে আমি যা চাই সেটা বললাম, নিবেদন করলাম। তো মহারাজ সাথে সাথে আমাকে ওখানে না বলে, যেহেতু আরেকজন মহারাজ আছেন, আমাকে ভেতরের দিকে নিয়ে চলে গেলেন। ভেতরের দিকে অ্যানেক্সড বিল্ডিং আছে, তার দোতলায় মহারাজ থাকতেন, এবং নিচতলার বারান্দায় মহারাজ জিজ্ঞেস করলেন যে কেন সাধু হতে চাই, বাড়িতে আর কে আছে, আমি চলে এলে বাড়ির অসুবিধা হবে কিনা, ইত্যাদি। তারপর তিনি যখন জানলেন যে আমি তখন প্রি মেডিকেল পাস করে মেডিকেলে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, তখন তিনি বললেন, দেখো পড়াশোনা শেষ না করে এলে কিন্তু আমি নেব না। তাই আমি বললাম মহারাজকে যে সাধুই যখন হব, আর দেরি করে লাভ কি, আর পড়াশোনা শেষ করতে তো অনেকদিন সময় লাগবে। তো তখন মহারাজ বললেন, তোমাকে ভর্তি হতে কে বলেছিল? তো ভর্তি যখন হয়েছে তোমাকে শেষ করেই আসতে হবে। তো আর তো কিছু করার নেই, তখন ফিরেই যেতে হলো। এবং মহারাজ সাথে সাথে বললেন, তুমি জয়েন করার আগে দীক্ষাটি নিয়ে নিও বলে উনি আমাকে চিঠি লিখে দিলেন। তখন প্রভু মহারাজ ছিলেন প্রেসিডেন্ট। তো সেখানে তার সেক্রেটারি প্রমি আনন্দজি রামগোপাল মহারাজ তাকে চিঠিটা লিখে দিলেন। তো মহারাজের সঙ্গে দেখা করে, মহারাজ মিট করে মহারাজকে প্রণাম করতে, মহারাজ বললেন ঠিক আছে হবে, কিন্তু ওই যে বললেন না, সময় না হলে পাখি তার ডিম ফোটায় না, ঠিক তাই ঠাকুরের কথা।
যে কোনো কারণে হোক, আমি যখন আসি মহারাজ তখন অসুস্থ, এইরকম করে আমার দীক্ষা হয়নি অনেকদিন। আর আমার পড়াশোনাও তো চলছে, শেষ হয়নি। পড়াশোনা শেষ হলো 1985, 84 সালের শেষের দিকে, 85 সালে এরকম, 84-85 সালে পড়াশোনা শেষ হলো। কম্পালসারি ইন্টার্নশিপ থাকে 1 বছর, সেইটি, এবং সেই সময় আমি এলাম। তখন আসার সাথে সাথেই তখন কিন্তু গম্ভীরানন্দজি প্রেসিডেন্ট, কিন্তু তখনও দীক্ষা তিনি শুরু করেননি। তিনি তখন, আপনারা জানেন, মন্দিরের পাশে যেখানে প্রভানন্দজি থাকতেন, ওই টাইসটি বিল্ডিং এ ওখানে থাকতেন। ওই বিল্ডিং এ উনি কেন অনেক ভাইস প্রেসিডেন্ট ভূতেশানন্দজি থেকেছেন, রঙ্গনাথানন্দজি থেকেছেন, প্রভানন্দজি থেকেছেন, সাময়িকভাবে গম্ভীরানন্দজিও ছিলেন। তো মহারাজ বললেন, মহারাজই ব্যবস্থা করে দিলেন, ওনার সেক্রেটারিকে একটা ছোট্ট চিঠি লিখে দিলেন। সেই হিসাবে আমার দীক্ষা হয়ে গেল, এবং দীক্ষা নেওয়ার পরের দিনই আমি জয়েন করলাম, মহারাজের আন্ডারেই জয়েন করলাম। এবং সেই থেকে শেষ দিন পর্যন্ত মহারাজকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে, কোনো সন্দেহ নেই। এবং আপনারা মহারাজের জীবনী যে পুস্তিকাটি বেলুড় মঠ থেকে বেরিয়েছে, এবং এই কয়েক বছরে মহারাজের অনেক অনেক আমাদের মহারাজরাই বা অনেক মহারাজ ছাড়াও অনেকেই তার স্মৃতি কথা আলোচনা করেছেন, এবং যেটা আপনারা ইউটিউবে হয়তো অনেকেই জেনেছেন। আমি চেষ্টা করব সাধারণত যেগুলো আপনারা জানেননি সেগুলো, বা কিছু কিছু হয়তো রিপিট হতেও পারে, যে বেশিরভাগই হয়তো যেটি আমার সঙ্গে হয়তো আমার যেগুলো হৃদয়কে খুব স্পর্শ করেছে, সেই ঘটনাগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেগুলি আমাদের যে জীবনে পালন করতে পারলে আধ্যাত্মিক উন্নতি হতে পারে, এবং সেই জন্য সেইগুলি আমরা তুলে ধরার চেষ্টা করব। মহারাজের কথা বলতে হলে, মহারাজকে দেখলেই মনে হয় তিনি এক অদ্ভুত ব্যক্তিত্বের মানুষ ছিলেন, অদ্ভুত ব্যক্তিত্বের। সমাজের যে কোনো স্তরের মানুষের সঙ্গে তিনি খুব ফ্রিলি মিশতে পারতেন। সে প্রধানমন্ত্রী হোক, চিফ মিনিস্টার জ্যোতি বসুই হোক, আর সাধারণ আমাদের প্রত্যেক বেলুড় মঠে একদিন একটি মুচি আসতো, সেই মুচিও তার স্নেহ থেকে বাদ যেত না। এটা আমরা নিজের চোখে দেখেছি। আর তার কথার মাধুর্যে মানে সবাই তার কাছে যেন খুব ঘনিষ্ঠ এবং আপন হয়ে যেত। এগুলির কারণে ছিল, আপনারা অনেকে হয়তো জানবেন, ওই সময় বেলুড় মঠের কিন্তু আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। মানে সাধুদের চিকিৎসার জন্য সামান্যতম খরচও খুব বিয়ার করতে অসুবিধে হতো। এবং আমরা জানি এই সাধুদের যাতে চিকিৎসার, একটা বুড়ো সাধু যারা হয়তো ইনভ্যালিড হয়ে গেছে, তাদের যাদের যে কোনো সেন্টারে হয়তো কোনোভাবে থাকে, তারা যাতে একটা মিনিমাম সেবা পায়, তার জন্যে তার ভাবা, তো সেই তিনি আরোগ্য ভবন তৈরি করেছেন। এই যে এত মানুষের সঙ্গে জনসংযোগ, আমরা হয়তো বাইরের লোকের সঙ্গে এত দহরম মহরম, কিন্তু এগুলো তাদের মাধ্যম দিয়ে সংঘের যে অনেক কাজ করা যায়, সেইটা কিন্তু তিনি সংঘকে দিতে পেরেছেন। আমি ধীরে ধীরে আলোচনা করব। তো তার কথা বলতে গেলেই প্রথমেই মনে হয় যে তিনি একজন অত্যন্ত আদর্শবান উচ্চদরের সন্ন্যাসী ছিলেন, একজন আদর্শ কর্মযোগী ছিলেন। সর্বোপরি বলবো, তিনি ছিলেন মানুষ গড়ার এক নিখুঁত শিল্পী। ওই যে শুনলেন যে তিনি নতুন প্রজন্মকে তৈরি করতে পারতেন, একদম নিখুঁত শিল্পী, অদ্ভুত তার দূরদর্শিতা। তিনি দেখলেই বুঝতে পারতেন যে কার দ্বারা কি কাজ হবে, একদম কথার কথা নয়, কিন্তু আমরা দেখেছি। আমি প্রথমেই বললাম যে আদর্শ সন্ন্যাসী, আদর্শ সন্ন্যাসী, আমরা তার জীবনটি যদি দেখি, একদম ঘড়ির কাঁটার মতো চলতো। তিনি সকালে দেখবো একরকম,
তিনি যখন অফিসে আসবেন তখন আরেক রকম। তিনি আবার সন্ধ্যাবেলায় যখন আহ, উম, আহ, সহযোগীদের সাথে প্রেসিডেন্ট মহাজের সঙ্গে মিট করছেন তখন দেখি আরেক রকম। আবার রাত্রে আমরা যখন ক্লাসে বসতাম, আপনারা এক্ষুনি শুনলেন যে পিপিটিসি, মানে মহারাজ যে জয়েনের যে অংশটি দেখতেন সেইটির পুরো নাম হচ্ছে প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার। তো এই পিপিটিসির দায়িত্বে ছিলেন তিনি। তিনি সারা আমাদের দেশে বিদেশে যে যেখানেই যে জয়েন করুন না কেন তার সমস্ত কিছু তথ্য তার কাছেই থাকতো, তিনি দেখভাল করতেন তার ডিপার্টমেন্টের আন্ডারে। এবং তাই তিনি তাদের কিভাবে তৈরি করতে হবে সেটি কিন্তু আমাদের বেলুড় মঠে দেখেছি যে একেবারে যেটুকু যেটুকু দরকার তিনি ঠিক সেই রকম, ঠাকুর যেভাবে তার সন্তানদের পোর্ট্রেট করতেন ঠিক সেই রকম ভাবে। আমরা ভাবলে অবাক হই, আপনারা হয়তো বলবেন যে হয়তো বেশি করে বলছেন বাকি, কিন্তু না, একদিক দিয়ে আমরা তো বাবা মার সেবা স্নেহ পেয়ে এসেছি, কিন্তু এখানে এসে তার কাছ থেকে বা অন্যান্য যে মহারাজদের কাছ থেকে এই পরের দিকে প্রেসিডেন্ট মহারাজদের যে তাদের কাছে যে স্নেহ ভালোবাসা পেয়েছে, আমার মনে হয় মা বাবার কাছেও এরকম স্নেহ পাইনি বললেই হয়। মা হয়তো করতেন কিন্তু বাবার কাছে তো নাই। তিনি যেমন বাবার মতো সমস্ত দিক দিয়ে প্রোটেক্ট করে রাখতেন এবং মায়ের ভালোবাসাও তার কাছ থেকে পেত। আমি মুখে বলছি না, আমি একটা দুটো ঘটনা আপনাদের আমার জীবনেরই তুলে ধরে বলছি। তার আগে মহারাজের যে আদর্শ সন্ন্যাসীর কয়েকটি কথা বলে নেব। যে সকালে সকালে তিনি নির্দিষ্ট টাইমে তার জব ধ্যান শেষ করে তিনি শরীরচর্চার জন্য তিনি হাঁটতে বেরোতেন এবং প্রতিদিনই ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করে প্রেসিডেন্ট মহারাজের কাছে যেতেন। তখনকার বলছি পরের দিকে, আমি যে সময় থেকে দেখেছি ভূতেশানন্দজি মহারাজের সময় থেকে, কারণ তার কাছে ওই সময় যেতে পারতাম ভোরবেলা, তাই। আর তার আগে তো গম্ভীরানন্দজির সময় অতটা দেখা সম্ভব হয়নি, আমাদের কিছু নির্দিষ্ট রুটিন থাকতো। তো তো প্রত্যেক দিন তিনি ওই মর্নিং ওয়াক করার পরে ঠাকুর মা দর্শন করে তিনি প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতে যেতেন। এটা তার নিত্য ছিল। এবং তিনি গিয়ে ঠিক সময় ছিল, যে সময়ে যেতেন, মানে মহারাজ যে সময়ে ঠিক জব দিন করে উঠে বসবেন তারপরে ব্যায়াম করবেন ঠিক সেই সময়েই তিনি কিন্তু যেতেন। গিয়ে ভূতেশানন্দজি মহারাজের কথা বলছি, তিনি প্রথমে মহারাজকে একটি ফক্স লজেন্স খাওয়াতেন। মানে সকালবেলা তিনি খুব রিল্যাক্স মুজে থাকতেন। মানে এমনিতেই মহারাজ খুব হৈ হৈ করতেও ভালোবাসতেন, তিনি একই দিক অপর দিকে কিন্তু খুবই সিরিয়াস। মানে অফিসে তিনি যখন বসতেন সবাই তাকে ভয়ই করতো, মানে ঢুকতে ভয় পেত, আগে দেখতো কিরকম মুডি আছে। এই তো যাই হোক, তিনি গিয়ে মহারাজকে একটি লজেন্স খাওয়াতেন। তো মহারাজ লজেন্স একটি খেতেন, আর তারপরে তিনি আমার আত্মস্থানন্দীকে লজেন্স দিতেন এবং তারপরে আমাদের আর যা সাধুরা থাকতো তাদের ফক্স লজেন্স দিতেন। এটা একদম নিত্যকারের ঘটনা। এবং সেই সময় অনেক সময় একটু মজার কিছু হলো, যে হয়তো একটা মেলার দিনে তখন হয়তো মহারাজকে বললেন মেলা দেখার পয়সা দিয়ে নুক তুক এসব, মহারাজ হয়তো বললেন না না আমার পয়সা নেই হতো, তখন তো বললে তো হবে না, ছাড়বেন না, তো আদায় করে ছাড়বেন এরকম। তো এইরকম। তো এই তো গেল সকালবেলা। তারপরে তিনি যখন অফিসে আসতেন, অফিসে আমরা দেখেছি তিনি অফিসে কেন কোনো জায়গায় যদি বেরোতেন, একটা যদি সময় এই সময়ে বেরোবেন সেই সময়ের 5 মিনিট আগে রেডি হয়ে যাবেন, তো 5 মিনিট পরে, 1 মিনিট পরে নয়। এই একদম প্রত্যেক দিনের ঘটনা। হি ইজ নেভার লেট। তা আমরা অনেকেই দেখেছি সে হয়তো অনেক সবসময়ই লেট করে, তা নয়, কিন্তু তিনি কোথাও হয়তো বেরোবেন, হয়তো আমরা তার সঙ্গে যাব, তো আমরা 15 মিনিট আগে অন্তত চলে যেতাম, না হলে কিন্তু কোনোদিন হয়তো আমরা বাদ পড়ে যেতাম। তো এরকম হয়েছে। তো এরকমই অফিসেও তাই, তিনি নির্দিষ্ট সময়ে যেতেন এবং অফিসে যেন তিনি আর এক মূর্তি,
মানে তার চোখে মুখে যেন সব মানে বোঝা যায় যে সব বুঝতে পারেন। তো চোখ দিয়ে মুখ দিয়ে তার দেখলেই বোঝা যায় তিনি আরেক মানুষ। তো সেই জন্য অনেকে তাকে ভাবতো, ভয় করতো, যাবো কি যাবো না। কিন্তু অ্যাকচুয়ালি ওই যে বলল, ভেতরটা একেবারে মাখনের মতো নরম, কোনো প্রশ্ন নেই। আমি বলবো সেরকম একটা দুটো ঘটনা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এই হলো ব্যাপার। তো সকালবেলার ঘটনা বলছি। সকালবেলা আম উনি যখন টিফিন করতেন, তারপরে ফিরে এসে উনি ওনার সমস্ত স্নান-টান করে টিফিন খেতে বসতেন। আমিও তখন ফিরে এসে মহারাজের কাছে, মহারাজ যেহেতু আমি একটু ডাক্তারি পড়ে এসেছিলাম, আর মহারাজ খেতেন হোমিওপ্যাথি। সেইজন্য মহারাজের আমি সকালে একটু খবর নিতে যেতাম, কেমন আছেন? তো মহারাজ আ সকালে টিফিনের টাইমটাই দিয়েছিলেন। সেই মতো ওই সময় যেতাম। তা আমি যেদিন থেকে জয়েন করেছি, সেইদিন থেকেই তার পরের দিন থেকেই ওই যাওয়া মানে ঠিক হয়েছে এবং যেতাম। সকালবেলা ওই যে আমাদের সিদ্ধেশানন্দজি বললেন, যেমন ঠাকুরের রান্না ভোগের সম্বন্ধে বললেন। তো এই যে আদর্শ সন্ন্যাসী বলছি তো, ওই যে ঠাকুরের কথা বললেন, ঠিক সেই কথাটার জন্য আমি আরেকটা নতুন এড করে দিচ্ছি। মানে মঙ্গল আরতির সন্দেশ সাধুরা নিজেরাই ছানা কেটে, তাই তো? ছানা মঠেই কাটা হতো তো? মঠেই ছানা কাটা হতো দুধ থেকে, আলাদা দুধ থেকে। সেই ছানা থেকে হাতে করে সন্দেশ বানানো হতো। সেই সন্দেশ সকালবেলা ভোরবেলা ঠাকুরকে মঙ্গল আরতির আগে দেওয়া হতো। ঠাকুর খেতেন এবং বিশেষ দিনে মিছরি মাখনও দেওয়া হতো। তো সেই মঙ্গল আরতির সন্দেশ সাধারণত এই প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ট্রাস্টিরা হয়তো একটা করে প্রত্যেকদিন সকালে পেতেন, সবার হয়তো না। এখন ভাববেন যে তাদেরকে বরাদ্দ তারা বড় বলে, না। আসলে ঠাকুরের কিরকম ভাবে সেবা হচ্ছে, ওই যেটা বললো, মানে সমস্ত রান্নাও হলে রান্নার ব্যাপারে যেটা সিদ্ধেশানন্দজি বললেন, সবকিছু তাদের দিতে হতো। কারণ তারা দেখতো ঠাকুরের সেবাটি ঠিক ঠিক হচ্ছে কিনা। হয়তো নিজে করতে পারেননি, সব তো নিজে করা সম্ভব নয়। যারা তাদের দায়িত্বে আছে, তো তারাও ঠিক ঠিক করছে কিনা সেইটি তারা দেখবেন কি করে, যদি তারা না খান। তো সেই জন্য মঙ্গল আরতির সন্দেশ দেওয়া হতো। মঙ্গল আরতির সন্দেশ তিনি অর্ধেকটা খেতেন, অর্ধেকটা থাকতো। তো আমি যেদিন থেকে জয়েন করেছি, সেদিন থেকে ওই অর্ধেকটির বরাদ্দ কিন্তু আমার ছিল। তো এটা আমি তো ভাবিনি, কিন্তু এই মানে সাধুদের কিছু একটু, যে কেউ আজকের দিনেও যদি সাধুদের কিছু একটু সেবা করা যায়, জানবেন তার অনেক বেশি তারা রিটার্ন দিয়ে দেয়। তো দেখতাম উনি আমাকে ওই অর্ধেকটা মঙ্গল আরতি আমাকে দিয়ে দিতেন এবং স্বাভাবিকভাবে তো আমি খুশি, মঙ্গল আরতির সন্দেশ পেতাম। আমি হয়তো আরো কয়েকজনকে ভাগ করেই খেতাম। এই তো এটা একদম নিত্য ছিল। আমি যখন ট্রেনিং সেন্টারে গেছি, ট্রেনিং সেন্টারে ২ বছর আমাদের ওখানে যাওয়া আসা মানে কিছু রেস্ট্রিকশনের নিয়মের মধ্যে থাকতে হয়। তো কিন্তু যেহেতু আমি সিনিয়র মহারাজদের কাছে চিকিৎসার জন্য যাদের যাদের দরকার সে বিষয়ে ওখানে প্রিন্সিপাল মহারাজের অনুমতি ছিল, তো আমি যেতাম। তো একবার কৃষিতে ট্রেনিং সেন্টারে থাকতে থাকতে আমার জ্বর হয়, আমি ২ দিন যেতে পারিনি। তো প্রথম দিনে তিনি তার ছেলেটিকে দিয়ে মঙ্গল আরতি পাঠিয়ে দিয়েছেন। ভাবুন, আমি একজন সবে জয়েন করা ব্রহ্মচারী আর উনি একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো ভাবা যায় না, এটা তো হয়তো ভাববেন যে এটা তো এত সহজ নয় না। তো এই আউট অফ লাভ, মানে কিরকম তিনি ভালোবাসতেন সবাইকে, এই তো সেটাই। তো তিনি পাঠিয়ে দিয়েছেন। ঠিক আছে, পরের দিন তিনি নিজে চলে গেছেন দেখতে। তা আমি তো স্বতঃস্ফূর্তভাবে বলেই ফেলেছি, কারণ ওখানে তো অনেক সেন্টার থেকে অনেক ব্রহ্মচারীরা আছে, তো তারা অনেক সময় তো অসুস্থ হয়, কে দেখতে আসে। তো উনি গেছেন, আমি তো সোজাসুজি বলে ফেলেছি মহারাজকে। মানে মহারাজের সঙ্গে এইরকমই রিলেশন গড়ে উঠেছিল, যে বললাম
যে বাবা মার মতো স্নেহ পেয়েছি, কোনো সন্দেহ নেই, এবং তাই প্রিয় ছিলাম। ওরা আপনি এখানে কেন এসেছেন? ভাবুন, আমি দুদিনের ব্রহ্মচারী, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলছি আপনি কেন এখানে এসেছেন? তো কারণ আমার খারাপ লাগছে তখন। তখন তিনি একটি কথাই বললেন, তোকে কি জবাব দিতে হবে? এই তো স্বাভাবিক, প্রশ্নই নেই। তো এই আরকি, তিনিও বুঝে নিলেন যে আম ও ওর খারাপ লাগছে, কারণ এখানে অনেকে আছে তো, আর উনি এসছেন। তো এটা ভালো দেখায় না। তো এইরকম ছিল। তো এই মঙ্গল আরতির সন্দেশের কথা বলি, তিনি যখন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, তখনও আমি সকালে তার ওখানে গেছি। তিনি তার সেবকদের বলে দিচ্ছেন যে, এই মঙ্গল আরতির সন্দেশটা ওর বরাদ্দ, তোরা এতে ভাগ বসাবি না। ভাবুন তো, এ ভাবা যায় না, সোজা কথা বলছি। এ অসাধারণ। এই তিনি যখন প্রেসিডেন্ট হয়েছেন, তখনও ঠিক তাই। বলছে ওই অর্ধেকটা ওরই বরাদ্দ, এবং শেষ দিন পর্যন্ত তাই পেয়েছি। তিনি যতদিন তিনি ওইরকম ভাবে খেতে পারতেন, তার অর্ধেকটা আমি পেয়েছি। তো এই জিনিস, ওই যে বললাম যে পুরোনো দিনের কথা মনে করলে যেমন আনন্দ হয়, তেমনি কষ্ট হয়। এই জন্যে হয়তো তার কাছ থেকে আমরা যতটা পেয়েছি, ততটা তার কিছু অংশ আমরা দিতে যদি পারতাম জুনিয়রদের, তাহলে হয়তো মনটা আরো বেশি আনন্দিত হতো, ভালো লাগতো। তো এইরকম স্নেহ। এবং শুধু আমি বলে নয়, পিভিডিসি তে দেখেছি, যে কোনো ছেলে, ধরুন একটি গুজরাটি ছেলে এসছে জয়েন করতে আছে, তো কোনো গুজরাটি ভালো খাবার এলে তিনি তার কাছে পাঠিয়ে দিতেন, বা অন্যান্য যে ছেলে হয়তো যে জিনিসটি খেতে ভালোবাসেন, তো তার কাছে সেই খাবারটি পাঠিয়ে দিতেন। এই এবং মহারাজ তো, আর যে জিনিসটি জানতেন, মানে তিনি যখন দেখতেন যে যে জিনিস সম্বন্ধে যা ভালো জানেন, সেইটি যাতে আরো ভালোভাবে তার অভিজ্ঞতা হয়, তার জন্য যেটি যেটি করা দরকার তিনি সব করতেন তার জন্য। এবং তার প্রোটেকশন থেকে প্রোটেকশন, যেটা আমরা বললাম যে বাবা মার প্রোটেকশন, আমরা পিপিটিসি তে জয়েন করেছি, জয়েন করার সময় দেখেছি তো যে মানে আমাদের জীবন তৈরি করার জন্য যে যেগুলি দরকার, তিনি সেইগুলি মানে শুধু করতেনই না, মানে তীক্ষ্ণভাবে নজর রাখতেন। মানে আমরা প্রত্যেকে সকালবেলা মঙ্গল আরতি গেছি কিনা, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিতে যাচ্ছি কিনা, সকালে 1 ঘন্টা জপ করি কিনা, সন্ধ্যাবেলা করি কিনা, একদম ম্যান্ডেটরি শাস্ত্রপাঠ ক্লাস এগুলি করি কিনা। তারপরে হচ্ছে যে একাদশীর উপবাস করতেই হবে। মানে কম বয়সে যদি না অভ্যাস করা যায়, তাহলে বুড়ো বয়সে তার কিছু হবে না। তো এইগুলো হচ্ছে যে এছাড়া তিনি এই সামনে গ্রহণ আসছে, এই গ্রহণ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এগুলি হলে আর কম্পালসারি স্নান করতেই হবে। কে স্নান করলেন তার খবর দিতে হবে। এই মানে আমাদের যাতে জীবনটি গড়ে উঠে, আমরা ভবিষ্যতে ঠিক আদর্শ সাধু হতে পারি, তার জন্য তিনি তীক্ষ্ণ নজর রাখতেন। এবং যার যেটি ভালো দেখতেন, খুব প্রশংসা করতেন। প্রশংসা মানে আমি সাধারণ ব্যাপারেও, ধরুন একজন এসেছে জয়েন করতে, তার জয়েন করার সময় তার সুন্দর গোঁফ ছিল, তো মহারাজ বলতেন, তুই গোঁফটা কাটবি না। কাটতো না, বলেই দিতেন, তোর গোঁফটা দেখতে বেশ ভালো লাগছে, তো গোঁফটা কাটবি না। তো এইরকম। তো আর শুধু তাই নয়, তো কেউ যদি, কারো যদি হয়তো কেউ খুব লাজুক, হয়তো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তখন তাকে, যাতে তার মানে সে সকলের মতো ফ্রি হতে পারে, তার জন্য যেরকম যেরকম করা যেত, করার দরকার হতো, সেরকমই করতেন। যাই হোক, আমি একটি টপিক থেকে আরেকটি টপিক চলে যাচ্ছি। মহারাজের আদর্শ সন্ন্যাসীর কথা বলতে গিয়ে দুটো আমরা বলেই দিয়েছি। তিনি যেমন এইরকম লক্ষ্য রাখতেন, তার নিজের জীবনটা দেখেছেন। সকালবেলার পরে অফিসে যখন যেতেন, অফিসে তার টেবিলটি তিনি সকালে কি বিকেলে কি অফিসে যে যেতেন, তার সারা দিনের যে কাজ, তিনি টেবিলটি একদম পরিষ্কার রাখতেন। সন্ধ্যাবেলা যখন আরতির আগে তিনি
অফিসের কাজ শেষ করে দিতেন এবং দেখতাম টেবিলটি একদম পরিষ্কার, মানে কোনো কিছু পেন্ডিং ওয়ার্ক নেই। আমরা তখন বুঝতে পারতাম না যে কেন নেই, বা অনেকের পেন্ডিং ওয়ার্ক থাকে, আমাদেরও থাকে। তো আমরা পরে আমি আরোগ্য ভবনেও থাকার সুযোগ পেয়েছিলাম, অনেক তার থেকেও অনেক বয়স্ক সাধুরা ওখানে থাকতেন। ওখানে রাজা মহারাজের এক চেলা আমাদের বলেছিলেন, তো সেটা দেখলাম মহারাজের জীবনে, মানে বাস্তব। তো তিনি বলছেন যে দেখো, যে দিনের কাজ যেটি সেটি তুমি শেষ করে যাবে, কোনো পেন্ডিং রেখো না। কেন রাখবে না? বলছি দেখো, কালকে তুমি বাঁচবে কিনা তার ঠিক নেই। এই নিঃশ্বাসটা যে আমি নিলাম, এটা পরক্ষণে আর বেরোবে কিনা তার ঠিক নেই। তো কালকে তুমি বাঁচবে কিনা ঠিক নেই। তো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তুমি যদি কাজটা না ঠিক করে যাও, তাহলে তুমি মরেও শান্তি পাবে না। কারণ ঠাকুরের তুমি কিছু কাজ অসম্পূর্ণ করে রেখে গেলে। কি সুন্দর আইডিয়া, তাই না? এই তো ওই জন্যে যেদিনের কাজটা আমি দেখতাম, ওনারটা দেখে মহারাজ যে বলতেন, তো দেখলাম প্র্যাকটিক্যাল মহারাজের জীবনে উনি টেবিলটি একদম পরিষ্কার প্রত্যেক দিনেই। এবং তারপরে ওই সময় সন্ধ্যের পরে তিনি আবার বিকেলের দিকে একটু ওয়াকিং করতেন, এবং তারপরে উনি আবার প্রেসিডেন্ট মহারাজের কাছে যেতেন সন্ধ্যাবেলা আরতির পরে। ওই প্রেসিডেন্টের মহারাজের সামনে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, ম্যানেজার, এরা সব একসঙ্গে একটু চায়ের আসর বসতো, আর তাদের নিজেদের কথাবার্তাও হতো। তখন নিজেদের মধ্যে যে কিরকম মজা হতো তার একটি ঘটনা বলবো বলে আমি এই কথাটা বলছি। একটি মজার ঘটনাও বলছি। তো তো এরকম একটি দিনে ওরা ওখানে চা খেতে বসছেন। তো হঠাৎ করে আমি তখন ট্রেনিং সেন্টারে, একটি ফোন গেল এবং আমাকে ওখানে ডাকছে। তো আমি প্রেসিডেন্ট মহারাজ কোয়ার্টারে গিয়ে দেখলাম যে ওনারা মহারাজকে ঘিরে বসে আছেন, চা খাওয়া হয়ে গেছে, তাদের কথাবার্তাও শেষ হয়েছে, আমার জন্যই ওয়েট করছিলেন। তা আমি আমি যেতেই বললেন যে দেখো, মহারাজের কিছু শারীরিক অসুবিধা আছে, মানে প্রেসিডেন্ট মহারাজ ভূতেশানন্দজি মহারাজের, যদি তোমার ওষুধে কিছু উপকার হয়, তুমি মহারাজের সঙ্গে কথা বলে তুমি তোমার ওষুধ দাও। তখন স্বামী প্রভানন্দজি মজা করে বলছেন যে দেখো, মহারাজের যদি উপকার না হয়, তুমি কিন্তু ওই ওষুধটা সত্যকৃষ্ণ মহারাজকে খাওয়াবে। মহারাজের ডাক নাম ছিল সত্যকৃষ্ণ, পূর্ব নাম ছিল সত্যকৃষ্ণ। তো ওই যে কেন খাওয়াবে তাও বলে দিলেন। শুনেছি নাকি হোমিওপ্যাথিতে ছেলের উপকার না হলে ছেলের মাকে পর্যন্ত ওষুধ খাওয়া হয়। তো অতএব তুমি আত্মস্থানন্দীকেও খাওয়াবে। তো তাতে বুঝলাম আত্মস্থানন্দজি ওইটি ব্যবস্থা করে দিয়েছেন, কোনো সন্দেহ নেই। মহারাজই গম্ভীরানন্দজি সেবা করার সুযোগ করে দিয়েছিলেন, এবং ভূতেশানন্দজি মহারাজেরও সেবা করার সুযোগ করে দিয়েছিলেন। তো এইরকম ওদের নিজেদের মধ্যে মজা করতেন। পরে আরেকটা অন্য মজার কথা বলবো। তো পরে যখন সাধু হওয়ার পরে একদিন দেখলাম যে আমরা বয়স হয়ে গেছি, তো তখন অনেক ভালো করে আসন করে বসতে বেশিক্ষণ পারি না। আর অন্যান্য কম বয়সের ছেলেরা হচ্ছে যে বেশ টেনে বসে জব করছে। তখন আমি একদিন মহারাজকে বললাম যে মহারাজ, আপনি তো তখন সাধু নিলেন না, আর এই বুড়ো বয়সে বসতে তো অসুবিধা হচ্ছে, মানে সেরকম তো একটানা বসতে পারছি না। তখন বলতেন, ভালো করছি না মন্দ করছি পরে বুঝবে। পরে পরে তো বুঝেছিলাম নিশ্চয়ই। তিনি নিজেই পরে একদিন বলেছিলেন, কিরে, ঠিক করেছিলাম না বেঠিক করেছি? আজকে যদি তুই এটা না করে শেষ করে আসতিস, এই এতজন বড় সাধুর কি সেবা করার সুযোগ পেতিস? নিঃসন্দেহে কোনো সংশয় নেই। আসলে
ওই যে দূরদর্শিতার কথা বলছিলাম, তারা জানেন যে কাকে দিয়ে কি হবে, মানে কখন কি করতে হবে সেটি তারা জানতেন। এবং অনেক অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি মানে কোন ছেলে সাধু হবে, কোন ছেলে হবে না, প্রথম দিনেই চিনে নিতে পারতেন। এই তো এরকম সন্ধ্যে, এবারে তো সন্ধ্যাবেলা গেল, মানে রাত্রে আমাদের খাওয়া দাওয়ার পরে মহারাজের সাথে একটি মিটিং থাকতো, একটা স্পিরিচুয়াল ডিসকোর্সেস বা বলি একটু পাঠ হতো, একটু মানে মহারাজ তখন একদম গল্প গুজবের মতো করতেন, মানে খোশ মেজাজ যাকে বলা হয়, এবং হাসি ঠাট্টা মজা সবকিছু হতো। তো একটা মজার ঘটনা বলি। আগে আপনারা পড়েছেন যে ঠাকুর মাঝে মাঝে তার সন্তানদের মেলায় পাঠাতেন, মানে কিছু জিনিস কিনতে পাঠাতেন। তো ওখানে সামনে ওই রাস পূর্ণিমার সময় দাঁড়িদের বাড়িতে, ঠাকুর বাড়িতে, ওখানে মেলা হয় 1 মাস ধরে। তো আমরা জয়েন করেছি, ওই সময়টি এসেছে, তো আমাদের মেলায় যেতে হবে, ওটা আমাদের প্রত্যেক বছরই নিয়ম আছে। তো মহারাজের অনুমোদনই আছে। কিন্তু সেবারে যখন বললাম মেলা যাব, তো মহারাজ বলছেন মজা কি, না এইটি আবার জেনারেল সেক্রেটারি পছন্দ করতেন না। উনি ঠিক মজা করার জন্য বা অন্য কোনো কারণে উনি বলতেন যাও দাদার কাছে জিজ্ঞেস করে আসো, পারমিশনটা নিয়ে আসো। তিনি জানেন পারমিশন না দেওয়ার কিছু নেই, হয়তো অসন্তুষ্ট হবে, তো পারমিশন দেবেই, তো তিনি পাঠিয়ে দিতেন। তো গেলাম, যে মহারাজকে বললাম যে মহারাজ আমরা মেলায় যাব, মহারাজ বলেছেন আরে মেলা দেখতে যাবে সাধু হয়ে, তো বলে তিনি তো অসন্তুষ্ট, তোমাদের মহারাজের খেয়ে দিয়ে কাজ নেই। তো এইরকম, যাই হোক, তা বলেন ঠিক আছে যাও, তোমাদের মহারাজ যখন বলেছেন। তো ফিরে গেলাম, তো বলছি যা মেলার পয়সাটা চিনি আয়। তা আবার যেতে হলো, না আমার পয়সা টয়সা নেই, তোমার মহারাজের কাছ থেকে নিয়ে যাও। বলে না মহারাজ বলেছে আপনি যা দেবেন তার থেকে 1 টাকা উনি কম দেবেন। তো কি করবেন, বাধ্য হয়ে টাকা দিলেন। এবারে মহারাজও টাকা দিলেন, মহারাজ আরো বেশিই দিলেন, এক্সট্রা কিছু দিলেন, যাই হোক ওই হিসাবে 1 টাকা কম দিলেন, তারপরে আরো এক্সট্রা কিছু টাকা দিলেন, মানে সেটা আমাদের মনিটর ইনচার্জকে দিলেন ইন জেনারেল। তো মেলা থেকে ফিরে এসছে, আমরা অনেক কিছু জিনিস কিনে এনেছি, আমরা কে কি রকম কিনলাম সেটি এসে মহারাজকে দেখাতাম। তো আত্মস্থানীকে দেখিয়েছি, না একটা পুতুল কিনেছিলাম, যে পুতুলটা জেনারেল সেক্রেটারির মতো অনেকটা দেখতে। তো মহারাজ দেখেই বলছেন যা যা ওইটা ওনার টেবিলে রেখে আয়। ওর অফিসের টেবিলে রেখে আয়। তো মজা আর কি। তো আমি হাত জোড় করে বললাম মহারাজ এটা মাফ করবেন, আমি পারবো না। তো উনি নিজেই রেখে এলেন, তারপরে রিয়াকশনটা শুনুন। সকালবেলা যখন মহারাজ অফিস থেকে, মানে অফিসের দিকে কোনো কাজে বেরিয়েছেন, অফিস আর ঘর পাশাপাশি, একই অ্যাটাচড, তো বেরিয়েছেন, দেখে ওইটা দেখেই তো মেজাজ একদম হুলুস থুলুস। মানে ওই ডিপার্টমেন্টে যতজন ছিল সকলকে দেখেছে, মানে কে রেখেছে, মানে প্রথমে যাকে যাকে সন্দেহ করলো তাকে ডাকলো, মানে একদম ভোরবেলায়, তারপরে তো সবাইকে ডাক। তো কে রাখলো, কেউ তো বলছে না আমি রাখিনি। তারপরে যখন অফিস বসলো, মহারাজ নিজেই গিয়ে বললেন মহারাজ আমি এই জন্য এই পুতুলটা আমিই রেখেছিলাম, আর কি বলবেন। এই তো এরকম মজা করতেন। আরেকটি মজার ঘটনা বলি গীতানন্দজি সম্পর্কে, নিয়ে গীতানন্দজি। একবার আত্মস্থানন্দজি একটু পেট খারাপ হয়েছে, তো আমি গীতানন্দ মহারাজের কাছে যেতে হতো একটা টাইম, সকালে পরপর গীতানন্দজি মহারাজ, ভবানন্দজি মহারাজের কাছে একটু খবর নিতাম। তো মহারাজের কাছে সেদিন গেছি,
তো মা জিজ্ঞেস করছেন যে, "কি তোমার আত্মস্থানজি কেমন আছেন?" আমি বললাম, "ভালো আছেন।" বলছে, "তুমি মহারাজকে বলো যে ঠাকুর বলেছেন উত্তম বৈদ্য হতে। তো আমি উত্তম বৈদ্য হতে চাই।" তো উত্তম বৈদ্য মানে জানো তো? যে বুকে হাঁটু দিয়ে ওষুধ খাওয়াতে হয়। বুঝতে পারছেন তো? তো আত্মস্থানজিকে গিয়ে বলতে হবে যে, "আমি আপনার বুকে হাঁটু দিয়ে ওষুধ খাওয়াতে চাই।" তো এইরকম মজা করতেন ওরা। তো এই আরকি। তো সেই যাই হোক, তা আমি মহারাজকে বললাম যে, "ওটা তো বলেছেন যে ওষুধ না খায়। ওষুধ যদি খেয়ে নেয় তাকে আবার কেন বুকে হাঁটু দিতে হবে?" এই। ওইজন্য এইরকম মজা করতেন। তো তো মজাও কম করতেন না, সেটাই আরকি। আর আপনারা বললেন শুনলেন যে ঠাকুরের প্রতি ওই যে সকালে যে মঙ্গল আরতির সন্দেশ খেতেন, সেই মঙ্গল আরতির সন্দেশ যখনই তার মনে হতো ঠিক তৈরি হয়নি, তিনি ডেকে পাঠাতেন। "কে তৈরি করেছে আজ?" ওই যেমন শুনলেন লুচির কথা, পায়েসের কথা, ঠিক তেমনি মুখে হয়তো কড়কড় করে লাগছে। বলছে, "তোরা আজকে ঠাকুরকে ঠিকভাবে দিতে পারিসনি।" এই। তো ঠাকুরের সেবার দিকে তিনি কিন্তু সবসময় লক্ষ্য রাখতেন। আর ঠাকুরের প্রতি ভালোবাসা কি অসাধারণ তা আপনারা ভাবতে পারবেন না। যারা শেষের দিকেও অন্তত দেখেছেন, আমরা কিছু বইয়ে পড়েছেন, সেটা তো আমরা নিজেদের চোখে দেখেছি। উনি যখন ঠাকুরকে দর্শন করতে যেতেন সে দেখার মতো। যে কি দেখতেন তিনিই জানেন। কিন্তু তাকে ওখান থেকে টেনে নিয়ে বেরিয়ে আসা সেটা খুব মানে কঠিন কাজ ছিল। এই, এই নিত্যকার ব্যাপার। তিনি যখন সন্ধ্যাবেলা মন্দিরে ঠাকুরকে আলাদা করে দর্শন করতে যেতেন, একদম নিত্য। তিনি তিনি দেখতেন হয়তো কিছু, যাই হোক। তো এই আম এ সেবকরা হয়তো অনেকক্ষণ হয়েছে একটু টেনে নিয়ে এসছে, এতক্ষণ দাঁড়িয়ে থাকবে। সে একটু পিছালো তো আবার টেনে নিয়ে চলে গেল। এইরকম। এই একদম নিত্যকারে দেখেছি। আপনারা হয়তো আ পরবর্তীকালে টিভিতেও দেখতে পারবেন হয়তো অতীতের টিভি গুলোতে। দুর্গাপূজায় দেখার মতো। তিনি উম তার জন্য আলাদা শিউলি ফুল রাখতো। সেই শিউলি ফুল তিনি হচ্ছে যে যেমন দিলে মজা করার জন্যে যেমন অম এমনি উম ঠাকুরের উৎসবে কীর্তনের পরিক্রমার সময়ে বা দোলে তিনি বাতাসা ঘরে ছুঁড়তেন। তো তেমনি ওই ওখানে ওই ফুলগুলো নিজে গিয়েও তো ওরকম দেওয়ার মতো নেই। পুরো এরকম করে মানে যেন ফুল বৃষ্টি করা হয় সেইরকম ভাবে মায়ের দিকে ছুটতেন। এটা একটা আলাদা জিনিস দেখার মতো। এই। এত শুনলেনই তো যে হ্যাঁ, যেকোনো জায়গায় গেছেন সেখানের কিছু বেস্ট জিনিস মানে যেটি তার হয়তো এখানকার লোকেরা খুব ভালোবাসে। তার মানে ওখানকার যারা মধ্য দিয়ে ঠাকুর যেগুলি খান, তাহলে বেলুড় মঠের ঠাকুরকেও তাই সেইটি খাওয়াবেন এই ভাব তিনি নিয়ে আসতেন invariably। হ্যাঁ, শুধু তাই নয় এটা অনেক আমাদের পুরনো সাধুদের দেখেছি যে কিছুটা হলেও ঠাকুরের জন্য তো নিয়ে আসেইনি এবং প্রয়োজনে হচ্ছে যেমন আপনারা বাইরে গেলেন সেখানকার কারোর ভালো জিনিস আপনারা বাড়ির ছেলেপুলেদের জন্য কিনে আনেন। তো ঠিক তেমনি এটা আমরা দেখেছি যে এই ঠাকুরের সঙ্গে একই আত্মতা। এটা একদম সত্যি। সে কামারপুকুরের জিলেপি হোক আর হচ্ছে যে আম মুম্বাইয়ের আলফানসো হোক আর দিল্লির হচ্ছে শনপাবড়ি হোক, তো যেকোনো জায়গার যেটি স্পেশাল বা ওই জয়রামবাটি ওইদিকে কোনটা ওই যেখানে ল্যাংচা হয় শক্তিগড়ের ওই পাশ থেকে এলে তো ল্যাংচা কিনে নিয়ে আসতেন। এগুলো আবার নিত্য ঘটনা। এই ওই জন্য ঠাকুরের সেবা আর সেটির দিকে তো একদম খুব নজর ছিল এবং আর হচ্ছে যে আমরা দেখেছি আমাদের যেমন বাই আমাদের অন্য কেউ যাতে কোনো রকম আঁচড় আমাদের গায়ে না লাগে। পিপিটিসি বলছি আরকি যে ৬ মাস বা ১ বছর কি ২ বছর সেটি তিনি লক্ষ্য রাখতেন। কেউ সে জায়গায় একটু আঁচড় কাটতে পারতেন না। যদি শাসন করতে হয় তিনিই করতেন। আর ওই যে ভালোবাসাটা একটি বললাম সকলের প্রতি বলছি তিনি নিজে কামারপুকুর জয়রামবাটি নিয়ে যেতেন। তিনি নিজে নিয়ে যেতেন। প্রত্যেক বছর। মানে যারা থাকতো সেই সময়
তাদের দিকে নিয়ে যেতেন কামারপুকুরের জয়রামবাটিতে। ফিরে আসার পরে খোঁজ নিতেন। আপনারা ঠাকুরের কথা এমনিতে শুনেছেন যে ওই পঞ্চবটির দিকে গিয়ে ছাতা ফেলে এসেছিল, ফিরে আসার সময় বলে কিরে নিয়ে এসছিস? উনি ফিরে এসে খোঁজ নিতেন কে কি ছেড়ে এলো, কেউ কেউ উপিন ছেড়ে এলো কিনা ইত্যাদি খোঁজ নিতেনই, কে কি ছেড়ে এলো। তো তারপরে হিসাব নিতেন। মানে সাধু হবে তো পারফেক্ট সাধু হবে তো এইরকম। আর খাওয়ার তিনি বেশি খেতেন না ঠিকই, তিনি কয়েকটা জিনিস খেতে, যেমন পায়েসটি তিনি পছন্দ করতেন, সুজির পায়েস রাত্রে, আর ছানা একটু, এটাই সাধারণত খেতেন, হয়তো একটা লুচি খেতেন, রাত্রে খুব বেশি খেতেন না। ক্ষীর মাখন এগুলো খেতে পারতেন। আর তিনি নিজে শুনেছি ভালো রান্না করতে পারতেন, কারণ আমরা তো রান্না করা দেখিনি, কিন্তু রান্না শুনেছি। তিনি রান্নাও জানতেন, যখন হচ্ছে যে তিনি বিরজানন্দজির সেবা করেছিলেন। এবং যার সঙ্গে যেরকমটি ব্যবহার করা উচিত তিনি ঠিক সেরকম করতে পারতেন, তার সঙ্গে সেরকম ভাবে মিশতে পারতেন। আমরা দেখেছি যে কমলা বসুকে ওখানে ঠোঙা বট গাছ থেকে পেড়ে তার হাতে দিচ্ছেন, জ্যোতি বসুর স্ত্রীকে। তো এইরকম। তো ট্রাইবালদের তিনি হচ্ছে যে হচ্ছে ভালোবাসতেন খুব, তাদের ট্রাইবালদের যাতে সামগ্রিক উন্নয়ন হয় সেগুলোর দিকেও তার খুব নজর ছিল। এবং আগেই বলেছি যে শুধু সমস্ত শ্রেণীর মানুষের ছাড়াও, এমনি সাধুদের ছাড়াও সমস্ত শ্রেণীর মানুষেরা যাতে বেনিফিট হয়, এই যে এত লোকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি, মানে ওই সময়ে আমাদের যে অভাব ছিল, মানে হয়তো আমাদের ইচ্ছা থাকলেও সেই সেবা দিতে পারতাম না, কিন্তু সেটা কিন্তু তার অসাধারণ ক্ষমতা ছিল। এবং এই জন্যে অনেক বড় বড় সংস্থা, পিয়ারলেস থেকে আরম্ভ করে বোম্বে সমাচার এবং ভুয়ালকা, আম্বানি, এইসব এদের সঙ্গে খুবই তার হৃদ্যতা ছিল। এবং আপনারা জানেন ওই আরোগ্য ভবনের কথা আমি বলেছি, আরোগ্য ভবনের কথা বলতে গেলে আরো দুটি ঘটনা মনে পড়ে। যে ওই সময়ে হচ্ছে যে দুজন সাধুর কথা মনে আছে, যাদের খুব কষ্ট পাচ্ছে, মানে তাদের বাইপাস করতে হবে, কিন্তু পয়সা নেই, আশ্রমে পয়সা নেই, কি করে হবে? ওই কোনো রকমে যেমন ট্রিটমেন্ট করে চলছে। তো উনি ওই রকম পরিচিত যারা মানে স্পন্সর করতে পারবে লোককে ধরে, আমি নাম বলছি না, তো তাদের ধরে তিনি বাইপাসের ব্যবস্থা করতেন। এ একদম মানে নৃত্য করতেন। তো আর ছিল অদ্ভুত পূর্ণমতিত্ব, মানে কিরকম ভাবে সঙ্গে সঙ্গে ডিসিশন নিতে পারতেন, ভাবলে অবাক হয়ে যাবেন। আমি আরোগ্য ভবনের একটি কথা ঘটনা বলছি, যে ওখানে একজন মহাপুরুষ মহাজের সন্তান, বয়স কম, অনেক বয়স, মানে মহারাজের থেকেও অনেক বয়স বেশি। তো হঠাৎ একদিন তার হার্ট অ্যাটাক হয়েছে। তো তিনি ওষুধ খেতে চান না, ওষুধ খেতে চান না, মানে তিনি মানে আমাকে বলছেন যে হঠাৎ যে একটু হোমিওপ্যাথি ওষুধ দিবি? আমি বললাম কেন? না আমার এই বুকে একটু ব্যথা হয়েছে, তো যদি একটু ওষুধ থাকে দে। আমি দেখলাম গোলমাল আছে, না আমি বললাম ইসিজি করুন, না না আমার করার দরকার নেই। তো আগের দিনের ডাক্তার, মানে অনেক সাধুই কিন্তু ওসব বেশি চিকিৎসা পছন্দ করতেন না, শরীর তো একদিন যাবেই। তো যাই হোক, তো আর আরোগ্য ভবনটা দেখভাল করতেন আত্মস্থানন্দজি, এটা তৈরিও করেছেন তিনি, এবং সবকিছু ব্যবস্থার মূলেও তিনি। তো তিনি স্বাভাবিকভাবেই, তো তারপরে রাজি হলেন কোনো ক্রমে, ইসিজি করে দেখা গেল ম্যাসিভ হার্ট অ্যাটাক, কিন্তু ওষুধ খেতে চান না, এলোপ্যাথি ওষুধ বা ড্রিপ নিতে চাচ্ছেন না। তখন আত্মস্থানকে বলা হলো, তো উনি বললেন আমি তো কোনো মতেই চিকিৎসা নেবো না, যাবো না শিশু মঙ্গল। তো মহারাজ গেলেন। তো মহারাজ দেখলেন তো উনি তো কোনো মতেই শুনবেন না, কঠোরই সাধু। তো মহারাজ কি বললেন জানেন? মহারাজ বললেন, মহারাজ আপনি তো এই শরীরটা মিশনকে দিয়ে দিয়েছেন, ঠাকুরকে দিয়ে দিয়েছেন,
আর এই দুটো ব্রহ্মচারী, আমি আর একজন এলোপ্যাথি ডাক্তার। তো শেষ সময়ে এই দুজনের যদি একটু আপনার সেবা করে পুণ্য হয়, সেই সুযোগটা দেবেন না? তো মহারাজ আর না করলেন না। মানে কি অদ্ভুত, মানে উপস্থিত বুদ্ধি, ভাবুন। রাজি হয়ে গেলেন মহারাজ, এবং আর বললেন যে, আমাদের বলে দিলেন যে সেবা প্রতিষ্ঠানটিকে যেরকম যেরকম ডাক্তার দরকার এনে দেখাও, কোনো অসুবিধে নেই। এই রকম ছিল তার কাজ। আমরা ভূতেশানন্দজি মহারাজের সময় দেখেছি, তিনি যখন অসুস্থ, মানে একদম জীবন দিয়ে দেওয়ার মতো যেমন দেখি, মানে ওখানে বোম্বেতে তো বেশ কয়েকদিন পড়েছিলেন, মানে এই রকম ঝাঁপিয়ে পড়া যাকে বলে। এই তো এইরকম ছিল তার সকলের প্রতি ভালোবাসা। যেমন প্রেসিডেন্টকেও দেখছেন, তেমনি সাধারণ সাধুদের যারা আরোগ্য ভবনে আছে তাদেরও দেখছেন, এবং এমনিতে অন্যদেরও তাই। তো তো এইরকম ছিল তার ভালোবাসা। আজকে যে পল্লী মঙ্গলের রমরমা আপনারা দেখেন, পল্লী মঙ্গলে যে জিনিসপত্র কিনেন, আপনারা বই পড়ছেন, আমরা তো নিজেরা দেখেছি পল্লী মঙ্গল তার হাতে সৃষ্টি, যাতে ওই ট্রাইবেল বা অন্যান্য ব্যাকওয়ার্ড মেয়েরা যদি কিছু করে দু পয়সা ইনকাম হয়, সেই রকমের জন্য তিনি ওইটা শুরু করলেন। সেরকম ওখানে সয়েল টেস্টিং এ শুরু করলেন, যে যে জায়গায় মাটি টেস্ট করে যে চাষ হবে যেন সেই জায়গায় চাষ করতে পারে। ওখানে বালি দেওয়ানগঞ্জে ওই রকম কাজ শুরু করলেন, জুট মিল তৈরি করলেন, এইরকম। তো একটা বিরাট অবদান এই পল্লী মঙ্গল। তারপরে হচ্ছে যে আর বেলুর মঠে যে জল খান আপনারা, বেলুর মঠের জলটা এখন নিজস্ব জল। এখন আমরা বেলুর মঠকে পুরো পুরো বেলুর গ্রামটাকেই আমরা জল দিই, মানে খাওয়ার জল। এই জলের ওয়াটার প্ল্যান্টে শুরু হয়েছিল কিন্তু সামনে, এখন যেখানে অভেদানন্দ বিল্ডিং হয়েছে ওখানে। যারা আগে মঠ গেছেন তারা দেখেছেন ওখানে জলের ওয়াটার প্ল্যান্ট ছিল। তো ওই ওয়াটার প্ল্যান্ট মানে একটা মিনি শ্রীরামপুর, সেটাও কিন্তু উনিই তৈরি করেছিলেন। ওই যে বললাম অনেক লোকের যেই তার সঙ্গে মিশতো, মানে এমনই আকর্ষণ, মানে মহারাজের প্রেমেই পড়ে যেতেন এরকম। তো ন্যাচারালি ভাবে তাদের মধ্য দিয়ে তিনি মড মিশনের অনেক কাজ করেছেন, এবং রিলিফ কাজ, প্রচুর রিলিফ করেছেন, কোনো প্রশ্নই নেই, আপনারা পড়েছেন, অতএব সেগুলো নিয়ে আমি আর বলবো না। তো এই এই হচ্ছে যে মহারাজের জীবন। তো একটা, আর অতএব কর্মের দিক দিয়ে ওই যে বললাম যে আদর্শ কর্মযোগী, তাই একদিকে যেমন রিলিফ দেখেছেন, আরেক দিকে তিনি পল্লী মঙ্গল দেখেছেন। আর এমনকি হচ্ছে যে এই ইউথ কনভেনশন 85 এর, তো আবার, এবং তারপরে হচ্ছে ট্রাইবেল কনভেনশন, এগুলো তার অ্যাকোমোডেশন ইত্যাদি তার মেন দায়িত্বে তিনি ছিলেন একরকম। এই তো এগুলো দেখতেন। তারপরে ওই যে সামনে যে আপনারা দেখছেন এখন মন্দিরে সামনে যে ওই একটা বুলেট প্রুফ গ্লাস আছে, এক সময় মানে উঠেছিল যে বামফ্রন্টের আমলে যে মন্দিরটাকে গঙ্গায় ভাসিয়ে দেবে এরকম। তো যাই হোক, তো তিনি ওই বুলেট প্রুফ যে গ্লাসটিও তিনি হচ্ছে যে বিদেশ থেকে আনিয়েছিলেন তার মাধ্যমে। এই এইরকম তিনি সারা জীবন তার নিজের জীবনটিও যেমন ভাবে গড়েছেন, তেমনি হচ্ছে যে অন্যদের যাতে জীবন সেইভাবে গড়ে ওঠে তার দিকে যেমন তীক্ষ্ণ নজর রাখতেন। এবং তিনি বলতেন যে সকাল সন্ধ্যায় ভুলেও জব ধ্যানটা ছাড়বি না, কারণ পরে তো কাজের চাপ সবসময় থাকবে। বিভিন্ন সেন্টারে যখন যাবে, কাজের চাপে যখন গুঁতো পাবে এদিক থেকে ওদিক থেকে, তখন কিন্তু মাথাটাকে ঠিক রাখতে হলে ওই বুড়ো ঠিক রাখবে। তাই সকাল সন্ধ্যায় জব ধ্যান যেন 1 ঘন্টা করে, সেটি যেন কখনোই না মিস হয়, এটির উপরে তিনি খুব জোর দিতেন। এই তো ওই জন্য। আর
আর আমাদের যাতে সর্বমুখী প্রতিভা হয় তার জন্য যেমন তিনি নিজেও নিয়ে যেতেন বললাম কামারপুকুর জয়রামবাটিতে, তেমনি আমরা জয়েন করার পরেই একদম রুটিন ছিল যে কলকাতায় মায়ের বাড়ির সঙ্গে দেখে আসা, স্বামীজির বাড়ি দেখে আসা, কাঁকুরগাছি, এগুলো মানে পাঠিয়ে দিতেন অন্যদের সঙ্গে, মানে ঘুরে সব দেখে আসতে, মানে সেই জায়গাগুলি আমাদের মানে আদ্যাতে বলরাম মন্দির এইগুলি। তো এইগুলিও তিনি করতেন। এবং শুধু তাই নয়, আমরা যে বছর জয়েন করেছিলাম যে অনেকজন সাউথ ইন্ডিয়ান ছিলেন, তো স্বাভাবিকভাবে তারা কোনোদিন বেঙ্গল কালচার দেখেননি। তিনি তো বলেই দিলেন দুর্গাপূজার সময় সন্ধ্যাবেলা শুরু করবে, সারা রাত্রি ঘুরে হচ্ছে যে কলকাতার দুর্গাপূজা দেখে সকালবেলা মঠে ফিরবে। বলা মানে তা কাজও তাই, একদম যেতে হতো। তো এইরকম। তো দেখো মানে তাদের দৌলতে আমরাও হয়তো দেখতাম, হয়তো আমরাও তো কোনোদিন এর আগে এভাবে কলকাতায় দেখিনি। তো এইরকম যাতে মানুষের সর্বতোমুখী প্রতিভা হয়, সেই জন্য তিনি যেমন এই দুর্গাপূজা দেখতেও পাঠাতেন, তেমনি মেলা দেখতেও পাঠাতেন, তেমনি ঠাকুরমার হচ্ছে যে বিশেষ বিশেষ স্থানগুলিকেও দেখতে পাঠাতেন। এই এইগুলি তো তিনি সবসময়ই চাইতেন যাতে আমরা আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একদম আদর্শ সাধু গড়ে উঠে, সেইটি মানে সর্বতোভাবে চাইতেন। এবং সবার মূলেই ছিল ওই ঠাকুরের প্রতি তার ভালোবাসা, সকলকে সেইভাবে দেখা, এইটি। তো আমি মহারাজের শ্রীচরণে সেই প্রার্থনা করি তিনি আমাদের যেন আধ্যাত্মিক জীবনটি যাতে সেইভাবে করতে পারি, সেই আশীর্বাদ করুন, এই প্রার্থনা। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সুধী ভক্তমণ্ডলী, আসুন আমরাও সকল